অনেক সুন্দর একটা গল্প। অন্ধকার রাত, আকাশটা ঘুটঘুটে অন্ধকার ডুবে আছে। এখন রাতের মধ্যপ্রহর নাকি শেষ প্রহর বোঝা দায়। নিস্তব্ধতায় তলিয়ে আছে ধরণী। আশেপাশে কুকুরের ডাক পর্যন্ত নেই। একটা গা ছমছমে অস্থিরকর নীরবতা চারদিকে। এমন অন্ধকারের রাতে পলাশপুরের জঙ্গলটা আরও অন্ধকার, ভয়ঙ্কর আর রহস্যময় হয়ে উঠল। দূরে কোনো এক নাম না জানা গাছের মগডালে বসে থাকা পেঁচার ডাক শোনা গেল। এই অন্ধকার নিস্তব্ধতার মাঝে পেঁচার অশুভ সুর কোনো বিস্ফোরণের মতোই শোনা গেল। আশপাশটা যেন ভয়ঙ্কর রকমের রহস্যময় হয়ে উঠেছে। গাছে ঝরে পড়া শুকনো পাতা, জঙ্গলের অল্প ভেজা মাটির স্যাঁতস্যাঁতে গন্ধ, সব কিছু যেন পরিবেশটাকে আরও ভয়ঙ্কর রহস্যময় করে তুলেছে। চারপাশের নিস্তব্ধতাকে মারিয়ে হঠাৎ শুকনো পাতার মসমস শব্দ হলো। সমস্ত নীরবতাকে ভেঙে দিয়ে শুকনো পাতার মসমস শব্দের সাথে আরও কিছু শব্দ ভেসে আসলো। কারো পায়ের শব্দ হতে লাগলো। কেউ খুব সাবধানে বুঝে শুনে হিসাব করে প্রতিটা পা ফেলছে। জঙ্গলের আঁকাবাঁকা পথে তার লম্বাটে ছায়া পড়েছে। জঙ্গলের এই আঁকাবাঁকা সাপের মতো পথে সেই ছায়াটাকে যেন কোনো এক দানবীয় আকারের মতোই মনে হলো। কয়েক মুহূর্তের মধ্যেই সেই ছায়াটার দুপাশে আরও দুটো ছায়া দেখা গেল। অত্যন্ত সন্তর্পণে একে অন্যের সঙ্গে সমান তালে হাঁটতে লাগলো। কয়েক মিনিট হাঁটার পর বাম পাশে থাকা ছায়ামূর্তি অনেকটা ফিসফিস করে কথা বলে উঠল। এভাবে আর চলতে দেওয়া যাবে না, এতে কিন্তু আমাদেরই ক্ষতি। উত্তরে ডান পাশের ছায়ামূর্তি একইভাবে ফিসফিস করে বলে উঠল, একদম ঠিক বলেছ তুমি, এভাবে আর চলতে দেওয়া যায় না। ওরা যদি এবার কিছু বুঝতে পারে, তো তুমি বুঝতে পারছো আমাদের পরিণতি কী হবে। কয়েক মিনিট চুপ থেকে মাঝে থাকা ছায়ামূর্তি খানিকটা শব্দ করে হেসে উঠল। ঠোঁটে হাসি আর গলায় বরফ শীতলতা নিয়ে বলল, এত সহজ মনে করেছ আমাদের ধরা? তোমার কি মনে হয় আমি বা আমরা এত কাঁচা খেলোয়াড়? হ্যাঁ, আর যদি সে বা অন্য কেউ বুঝে যায়, তাহলে শুনে রাখো, সে নিজের নিঃশ্বাসের শব্দ টের পাওয়ার আগেই আমি সেই শ্বাসটাই বন্ধ করে দেব। তবুও আমার তো মাঝে মাঝে ভয় হয়। তুমি জানো না, সে যত সময় ইচ্ছা ততই ভয়ঙ্কর খুনি হয়ে উঠেছে। ডান পাশের ছায়ামূর্তির কথা সম্পূর্ণ করে ঠিকমতো শ্বাসও নিতে পারেনি, তার আগে মাঝে থাকা ছায়ামূর্তি ঝড়ের বেগে তার গলা চেপে হুঙ্কার করে উঠল, ভয়? তুমি কাকে ভয়ের কথা বলছো? হ্যাঁ, এত বছর ধরে এই অন্ধকারে থাকার পর তোমার ভয় কোথা থেকে আসে? আর এই বাচ্চা খুনি হোক আর নিজের খুন হোক না কেন, আমার একটা ইশারাই যথেষ্ট এই পৃথিবী থেকে তার অস্তিত্ব বিলীন করে দেওয়া। এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে ছায়ামূর্তি গলা থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে রাগে গজগজ করতে লাগলো। নিজের গলা থেকে শক্ত হাতই সরাতেই ছায়ামূর্তিটা জোরে জোরে কেসে উঠল। এইসব দেখে বাম পাশে থাকা ছায়ামূর্তি খেকিয়ে উঠল, কি সমস্যা তোমাদের? নিজেদের মধ্যে কেন ঝামেলা করছো? এতে কি সে শেষ হয়ে যাবে? বরং এসবের সমস্যা আমরা নিজেদের মধ্যেই ঝামেলা সৃষ্টি করছো। থামো তোমরা, আর যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু শহরে পাঠাতে হবে। যত তাড়াতাড়ি সব কিছু এখান থেকে সরিয়ে ফেলতে হবে। মহাজনদের চাপ বাড়ছে, এবারে একটু বেশি সময় লেগেছে, এতে আমাদেরই লস হচ্ছে। তাই নিজেদের মধ্যে ঝামেলা না করে কিভাবে সব কিছু দ্রুত পাঠানো যায় সে চিন্তা করো। তুমি চিন্তা করো না, সব তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, এবার তোমরা ফিরে যাও, কিছু সময়ের মধ্যেই ভোর হয়ে আসবে, আর এখানে থাকা নিরাপদ না, কেউ দেখে নিলে সন্দেহ করতে পারে। চলো ফেরা যাক। অতঃপর যে যার মতো সরিয়ে গেল নিজেদের গন্তব্যে। সব কিছু আবারও নীরব স্তব্ধ হয়ে গেল। আশেপাশে আবারও সেই ভয়াবহ নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। পেঁচার ডাক মিলিয়ে গিয়ে দূরে থেকে শিয়ালের ডাক শোনা গেল। নাম না জানা গাছের মগডালে বসা পেঁচাও ডানা ঝাপটে উড়ে গেল। অন্ধকার ভয়ঙ্কর নিশুতি রাতে জঙ্গলের ভিতরে মিলিয়ে গেল তিনটে অস্পষ্ট কালো ছায়া। নিজের শয়নকক্ষে আরামকে দাঁড়ায় বসে আছেন শারমিন শেখ। পুরো হোসেন বাড়ি ঘুমিয়ে থাকলেও ওনার চোখে ঘুম নেই। তিনি দু চোখ এক করতে পারছেন না। মায়ের মিতিকে বিয়ে আর রোদের এমন রণচণ্ডী রূপ এর আগে কখনো দেখেননি। সবসময় চুপচাপ শান্ত থাকা মেয়েটার এসব বিধ্বংসী রূপ তিনি কখনো আশা করেননি।
শারমিন শেখের চোখের পাতায় একে একে সারাদিনের ঘটে যাওয়া সব কিছু ভেসে উঠতে লাগলো। সব থেকে বেশি রোদের ঘরে ঘটে যাওয়া সমস্ত কিছু। শারমিন শেখ রোদকে নিয়ে তাড়াতাড়ি ওর ঘরে নিয়ে গেলেন। চিত্রা লতা পেছনে গেল, তবে চিত্রা রোদের ঘরে গেলেও লতা চলে গেল রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে কাজের মহিলাকে বলল, চাচি নিম পাতা দিয়ে বড় পাতিলে গরম করো তো। এই রাইতে গরম পানি দিয়া কি হইব আম্মা, রোদও গোসল করবে, একটু তাড়াতাড়ি করবেন। কথা শেষ করেই হাতে পানির গ্লাস নিয়ে চলে গেল রোদের ঘরের দিকে। কাজের মহিলাও নিজের মতো পানি গরম বসিয়ে চলে গেলেন উঠানের কোনায় থাকা নিম গাছের কাছে নিম পাতা নেওয়ার জন্য। আকাশে হালকা অন্ধকার পড়েছে, চারপাশও আবছা হয়ে আসছে। দূরের মসজিদ থেকে আজান শোনা যাচ্ছে। কাজের মহিলা আজান শুনেই পরনে থাকা ছোট ছোট ছাপার সুতির শাড়ির আঁচলটা মাথায় টেনে নিলেন। গ্রামগঞ্জে একটা কুসংস্কার প্রচলিত আছে না, যে সন্ধ্যায় ভূত আসর করে। এসব বিষয়গুলো গ্রামের বয়স্ক মানুষগুলো খুব বেশি মানে। কাজের মহিলা সে হয়তো এমন বিশ্বাস করেন। তিনি ভয়ে ভয়ে চোখে একবার আশপাশ দেখে নিলে নিম পাতা নিয়ে দ্রুত পায়ে ভেতরে ঢুকে গেলেন। লতা পানির গ্লাস নিয়ে রোদের ঘরে যাওয়ার সময় বসার ঘরে চোখ পড়ল। মিতি জ্ঞান হারিয়েছে, নার্গিস বিলাপ করে কাঁদছে। মাহির হয়তো ডাক্তার আনতে গিয়েছে। লতা সব কিছুই স্বাভাবিক নিল। নার্গিসের মতো মেয়ের জন্য কাঁদছে। কিন্তু লতা সব থেকে বেশি অবাক হলো আমজাদ হোসেনকে দেখে। একটু আগেও যে লোক এক মেয়ের গায়ে হাত তুলতে গিয়েছিল, সেই লোকটাই নিজে অন্যের মেয়ের জন্য অস্থির হয়ে উঠেছে। মিতিমা, চোখ খুলছ না, একবার বাবার দিকে তাকা। বাবা বলছিল এই রোদকে আমি এর শাস্তি দেব, ছাড়ব না। এসব দেখে লতার ঘৃণা হলো, গা গুলিয়ে আসলো, আর এক মুহূর্ত দাঁড়ালো না, রোদের ঘরের দিকে চলে গেল। যেতে ভাবলো বাবারাও এমন হয়, ওর বাবা তো এমন না। মা মারা যাওয়ার পর শারমিন শেখের কথায় তাকে রেখে গেল। মন চাইলে এসে দেখে যাবে। 2 হাত ভর্তি উপহার, নতুন জামা, বিভিন্ন সাজের জিনিস নিয়ে আসেন লতা এবং রোদের জন্য। এখন তো চিত্রাও মাঝে মাঝে ভাগ বসায়। লতার বাবা সেনা করতেন, বাজে অভ্যাসও ছিল। ঠিক এই কারণে শারমিন শেখ তাকে লতার সাথে যেতে দেননি, এমনকি দেখাও করতে দিতেন না। অতঃপর শুধু মেয়েকে এক নজর দেখার জন্য নিজের সব বাজে অভ্যাসও ছেড়ে দিয়েছে। ওইদিকে আমজাদ হোসেন দ্বিতীয় বউ বাচ্চার জন্য প্রথম স্ত্রীর সন্তানকেই ভুলে গেছেন। হঠাৎ করে লতার বুকটা মুচড়ে উঠল। নিজের বাবা সেনা করার জন্য কত কথা শোনাতো, কখনো কখনো তো সামনেও আসতো না, অথচ ওর বাবা ওর জন্য নিজেকে ভালো করেছে, আজিজুল হোসেনের পরামর্শে ভালো কাজ করছে। এসব ভেবেই লতার কান্না পেয়ে গেল, গলা ভেঙে আসলো। ইচ্ছে হলো বাবার বুকে মুখ গুজে কান্না করতে। মনে মনে বিড়বিড় করলো, কোথায় তুমি আব্বা, আবার কবে আসবে? কিন্তু বাইরে তা প্রকাশ করলো না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেল রোদের ঘরের উদ্দেশ্যে। রোদের ঘরে তখন অন্যরূপ। শারমিন শেখ রোদকে ঘরে নিয়ে ঘরের সাথে লাগোয়া বাথরুমে নিয়ে গিয়ে বালতিতে থাকা পানিতে রোদের হাত ডুবিয়ে সাবানের ফেনায় হাত ঘষছে, যেন চামড়া তুলে ফেলবে। হয়েছে না বড় মা, আর কত ধুবা, হাত তো লাল হয়ে গেল। হোক লাল, তোকে কে বলেছে ওইসব নর্দমার ছুঁতে? রোদ ঘুরে তাকালো, চোখে এখনো আগুন। ঠোঁট বাঁকিয়ে বলল, তোমার কি মনে হয় বড় মা, ওই নর্দমা ছুঁয়ে হাতের রঙই পাল্টে গেছে? বড় মা, সাবানে যাবে না, রক্ত দিয়ে ধুতে হবে। শারমিন শেখের বুক কেঁপে উঠল। এই রোদকে তিনি চেনেন না। এই মেয়ে তার সেই ছোট্ট আদুরের সোনামণি না, যে রাতে ভয় পেলে বুকে এসে লুকাতো। এ যেন মাইমুনার ছায়া, মাইমুনা শেখ, যার এক কথায় ধমকে পুরো হোসেন বাড়ি কাঁপত। আমজাদ হোসেনের এত দাপট, তার সামনে পানি ভাত। চিত্রা ততক্ষণে মিষ্টির প্লেট শেষ করে ফেলেছে। মুখ মুছতে মুছতে বলল, ভাই রে ভাই, তুই আজ যা দেখালি না রদু, আমি তো শিহরিত। 12টা চর, গুনে গুনে 12টা। আমার হাত নিশিপিস করছিল, ইচ্ছে করছিল আমিও 2টা দিই। লতা পানি এগিয়ে দিল রোদের দিকে। বোন, এবার একটু শান্ত হ, যা করার করে ফেলেছিস, এখন ভাব পরবর্তীতে কি হবে। ওরা তো ছেড়ে দেবে না। রোদ পানি খেয়ে গ্লাসটা ঠক করে টেবিলে রাখলো। সে তখনও রাগে ফুসফুস করছে, মুখ রাগে লাল হয়ে আছে, কান গরম হয়ে উঠেছে। ছেড়ে দেবে ওরা? হাসালি লতু। আমজাদ হোসেনের চোখ আমি দেখেছি,
ওই চোখে আমি খুন দেখেছি, খুন। নিজের জন্য না, কার জন্য? মিতির জন্য, কারণ আমি ওর মেয়ের গায়ে হাত তুলেছি। আজিজুল হোসেন দরজায় দাঁড়িয়েছিলেন এতক্ষণ, এবার ভেতরে ঢুকলেন। গলার স্বর গম্ভীর। আম্মাজান, আপনি যা করেছেন ভুল করেছেন, সেটা বলবো না, ঠিক করেছেন। কিন্তু আম্মা, ওরা যে আপনাকে ছেড়ে দেবে না, যুদ্ধটা আমরা তার। নার্গিস চুপ করে বসে থাকবে না। আর রোদ আয়নার সামনে দাঁড়ালো, মেহেদি রাঙা হাত দিয়ে খোপাটা আরও শক্ত করে বাঁধলো। চোখে কাজল লেপটে গেছে, তবুও মুছল না। এই লেপটানো কাজলেই এখন তাকে আরও ভয়ঙ্কর লাগছে। বড় বাবা, আপনি ভয় পাচ্ছেন? না আম্মাজান, আমি ভয় পাচ্ছি আপনার জন্য। ওরা আপনাকে কোনো ক্ষতি করে দিলে তখন কি হবে আম্মাজান? আমি আপনার বড় মা, আমাদের কি হবে? রোদ ঘুরে দাঁড়ালো, ঠোঁটে সেই ঠান্ডা হাসি। এই হাসিতে ঘরের সবাই শীতল হয়ে গেল। শারমিন শেখ এগিয়ে এসে মেয়ের গাল ছুলেন। কিন্তু সোনামা, এরপর ওরা যদি তোর ক্ষতি করতে চায়? রোদ বড় মায়ের হাতটা নিজের গালে চেপে ধরলো। মুহূর্তে চোখ বুজে মমতা অনুভব করলো। পরক্ষণে বরফ শীতল গলায় ফিসফিস করে বলল, করতে দাও বড় মা। এতদিন আমি চুপ ছিলাম বলে ওরা ভেবেছে আমি এই মুনতাহা রোদ দুর্বল। কিন্তু ওরা এখন থেকে বুঝবে এই রোদ ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে, ভেতরে ঠিক কতখানি বারুদ আছে। এবার যে সব কিছুর হিসাব নেব বড় মা, ওদের নিয়মে না, আমার নিয়মে। বাইরে তখন ফজরের আজানের মধুর সুর বাজছে, চারপাশে সব কিছু মুখরিত হয়ে উঠেছে। পাখির হালকা পাতলা ডাকও শোনা যাচ্ছে। আশেপাশে এক অপূর্ব সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। পশ্চিম আকাশে হালকা মায়াময় আলো ফুটে উঠেছে। গম্ভীর ঘুমের আড়ালে আড়মোড়া ভেঙে উঠে বসলো লতা। উঠেই সবার আগে চোখ গেল বিছানার দিকে। রোদ আর চিত্রা ঘুমিয়ে আছে একে অন্যের ওপর। এই দৃশ্য দেখে লতা কপাল চাপড়ালো। এই দুজনের জন্য সে যে রাতে সোফায় এসে ঘুমিয়েছিল যাতে ওরা ভালো করে ঘুমাতে পারে, আর এখন দেখো এরা একজন আরেকজনের ওপর শুয়ে আছে। লতা আর বসে না থেকে রোদ চিত্রাকে ডেকে নিয়ে নিজে হাত মুখ ধুয়ে দিতে চলে গেল। সকাল 10টা 15। রোদ মাত্রই নিজের ঘর থেকে বেরিয়েছে। তোর লতার ডাকে চিত্রা উঠলেও রোদ ওঠেনি। যে কানে বালিশ চেপে ঘুমিয়েছে, মাত্রই হাত মুখ ধুয়ে বেরিয়েছে কিছু খাওয়ার জন্য। জোরসে খিদে পেয়েছে, কিছু না খেলেই নয়। রোদ যখন দোতলার করিডর দিয়ে মিতির ঘর পেরিয়ে নিচে যাবে, তখনই হঠাৎ ধাক্কায় হুড়মুড় করে এসে আছড়ে পড়ল মেঝেতে। হুট করে ধাক্কায় টাল সামলাতে না পেরে পড়ে যাওয়ায় হাতের কনুইতে ব্যথা পেল। হাতের ব্যথাকে পাত্তা না দিয়ে মাথা তুলে তাকালো, আর মাথা তুলতে মেজাজটাই খারাপ হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে নার্গিস, মাহির আর আমজাদ হোসেন। রোদ পিছনে মাথা ঘুরালো। মিত্রি দাঁড়িয়ে আছে। দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। রোদ বিরক্ত হলো, চরমভাবে বিরক্ত। কোথায় গিয়ে পেট ভরে বড় মায়ের হাতে রান্না খাবে, লতার হাতে মজা করে খাবে, তা না করে এখন এদের সাথে এক দফা যুদ্ধ করতে হবে। শালার কপাল। খাবার জায়গায় এমন এদেরকে মার দিতে হবে। রোদ মেঝেতে আসন পেতে বসে চারজনের দিকে চোখ বুলিয়ে কপালে হাত বুলালো বিরক্তিতে। নার্গিসের হাতে সেই পুরনো চাবুক। রোদ জানে নার্গিসের সাথে এই চাবুক শুধু রোদের জন্য বের হয়। নার্গিস চাবুকটা হাতে পেঁচাতে পেঁচাতে রোদের কাছে এগিয়ে আসলো। রোদের সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, হারামজাদি, তোর এত সাহস হয় কেমনে? হ্যাঁ, তুই আমার মাইয়াডারে ভরা বাড়ির মানুষের সামনে গায়ে হাত তুলছস? একটু থেমে, ঝি, তোর কি হয়? তোর ওই সোহাগের বড় মা আর বড় আব্বু বাঁচাইয়া নিলে? কথা সম্পূর্ণ করে হাতের চাবুকের পেঁচ খুলে যেই না রোদকে চাবুকের আঘাত করতে যাবে, তার আগে রোদ চাবুকের মাথা ধরে হেঁচকা টানে নিজের হাতে নিয়ে আসলো। আর নার্গিস হেঁচকা টানে মুখ থুবড়ে মেঝেতে আছড়ে পড়ল। তড়িৎ উঠে দাঁড়ালো রোদ। এবার সে চাবুকটাকে নিজের হাতে পেঁচাতে লাগলো। নার্গিসের দিকে তাকিয়ে ঠান্ডা হাসলো। একটু নিচু হয়ে বরফ শীতল কণ্ঠে বলল, আমার সাহস সম্পর্কে তোর কোনো ধারণাও নেই রে নার্গিস। আমি নিজের মধ্যে কতটা সাহস রাখি তা তুই সেদিন বুঝবি। সেদিন আমি তোকে জীবন্ত পুড়িয়ে মারবো, সেদিন বুঝবি। বলেই সোজা হয়ে উঠে দাঁড়ালো। হাতের চাবুকটা একবার দেখে নিয়ে সেটাকে সজোরে আঁচড়ে ফেললো। সে গিয়ে পড়ল আমজাদ হোসেনের পায়ের কাছে।
তিনি গর্জে উঠলেন। তবে রোদ তার গর্জনকে পাত্তা না দিয়ে আবার নার্গিসের দিকে ঝুঁকে গেল। ভেংচি কাটা গলায় বলল, মুখ জি, কথাটা বড্ড বেমানান লাগে। বুঝলি বুঝলি না? কথা সম্পূর্ণ করে রোদ আর এক মুহূর্ত দাঁড়ালো না। ঘরের প্রতিটা মানুষের মনে ভয় ধরিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। বাইরে তখন বকুল গাছের পাতা আবার ঝরে পড়ল। ভুলু ডেকে উঠল আরও একবার। আর ইছামতির হাওয়া জানান দিল, ঝড় আসছে, বড় ঝড়। রোদ চলে যেতেই করিডরের পিনপতন, নিস্তব্ধতা। নার্গিস মেঝে থেকে উঠে আমজাদ হোসেনের সামনে গিয়ে ন্যাকা কান্না জুড়ে দিয়ে নাটক শুরু করলো। দেখছো দেখছো আমজাদ, এই সাহস আমাকে জীবন্ত পুড়িয়ে মারার কথা কইল, তোমার পায়ের কাছে চাবুক ফালাইয়া অপমান করলো। আমজাদ হোসেনের কপালের রগ ফুলে উঠেছে। পায়ের কাছে পড়ে থাকা চাবুকটার দিকে তাকিয়ে হিস হিস করে উঠলেন। ওর এত সাহস খালি কইলে হইব? কিছু করা লাগবো না? আমজাদ হোসেন নার্গিসের কথায় মাথা নাড়লেন। কিছুক্ষণ কিছু একটা ভাবলেন। অতঃপর মাহিরের উদ্দেশ্যে বললেন, মাহির, জি চাচা, যা করার আজ রাতেই করতে হবে। সাপ বেশি বিষাক্ত হওয়ার আগেই তার বিষদাঁত ভেঙে দিতে হয়। এদিকে রোদ ঘর থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে চলে গেল। চেহারায় রাগ নেই, বরং একটা অদ্ভুত শান্ত ভাব। পেটের খিদেটা এখন আগের চেয়ে বেশি। কোনো দিকে না তাকিয়ে, না কারোর সাথে কথা বলে চুপচাপ গিয়ে খাবার টেবিলে চেয়ার টেনে বসে পড়ল। চিত্রা টেবিলে তখন কিছু একটা খাচ্ছিল। রোদকে বসতে দেখে মুখ বাঁকালো। মহারানী আসছেন, লতা আপু। চিত্রার এমন ভেংচি শুনে রোদ কপাল কুঁচকে নিল। মনে মনে বিড়বিড় করলো, এর আবার কি হলো? ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করলো, তোর আবার কি হলো? কি হবে? বিয়ে হয়েছে নাকি যে কিছু হবে? রোদ পানি খাচ্ছিল। চিত্রার কথায় পানি নাকে মুখে উঠে গেল। কয়েকবার কেশে নিয়ে বলল, কিরে ভাই, এমন করে কথা বলছিস কেন? চিত্রা চোখ পাকিয়ে তাকালো, একটু জোরেই বলল, কেমন করে কথা বলছি? হ্যাঁ, আমাকে সকালে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিলি, কোন সাহসে? হ্যাঁ গরু। রোদ জিভে কামড় দিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। সকালে লতার ডাকে বিরক্ত হয়ে যে চিত্রাকে বিছানা থেকে ফেলে দিয়েছিল সেটা তো সে ভুলে গিয়েছে। আর এদিকে চিত্রা গাল ফুলিয়ে বসে আছে। রোদ কিছুক্ষণ মিনমিন করে নিজের চেয়ারটা টেনে চিত্রার পাশে নিয়ে গেল। চেয়ার টানার ক্যাসক্যাস শব্দও হলো মেঝেতে। চিত্রা আর চোখে রোদকে নিজের কাছে আসতে দেখে গাল আরও একটু ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল। রোদ নিজের চেয়ারটা চিত্রার চেয়ারের ঘেঁষে নিয়ে একদম চিত্রার গা ঘেঁষে বসার মতো করে বসলো। দুই হাতে চিত্রাকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, চিতাবা, রাগ করছিস? চিত্রা কোনো উত্তর করলো না, একইভাবে বসে রইল। রোদ চিত্রার দিকে তাকিয়ে তার গালে চুমু দিয়ে আওড়ালো, আমার কি দোষ বল? লতুটা এমন করে ডাকছিল, তাই তো বিরক্ত হয়ে। আচ্ছা ছাড় না, সরি, আর এমন হবে না। চিত্রা মোটেও গলল না, নাক ফুলিয়ে রোদের দিকে কপাল কুঁচকে তাকালো। মিনিটের কথায় এক হাতে রোদের লম্বা বেনুনিটা টেনে ছিঁড়ে ফেলার উপক্রম করলো। চুলে টান পড়তে রোদ চেঁচিয়ে উঠে ছাড়তে বলল। চিত্রা ছাড়ার বদলে আরও টেনে নিল। ঠিক সেই সময় লতা রোদের জন্য খাবার নিয়ে টেবিলের দিকে আসছিল। এর মাঝে রোদের চিৎকার শুনে এক প্রকার দৌড়ে এগিয়ে আসলো। এসে এদের এমন চুলোচুলি করতে দেখে কপালে একটা চাপড় দিয়ে এগিয়ে গিয়ে দুজনকে ধমকে উঠল। লতার ধমক খেয়ে চিত্রা রোদের চুল ছেড়ে দিল। রোদ চুলে হাত বুলিয়ে চিত্রার দিকে তাকালো। চিত্রা বিজয়ী হাসছে। ওর হাসি দেখে রোদের গা জ্বলে উঠল। সে কি ছেড়ে দেওয়ার পাত্রী? রোদ চিত্রার গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। চিত্রা চর খাওয়া গালে হাত দিয়ে গাল ফুলিয়ে বসে রইল। রোদ ওকে চর দিয়ে আবারও জড়িয়ে ধরল। লতা এসব দেখে মাথা নাড়িয়ে শ্বাস ছাড়ল। রুটি ছিঁড়ে তা মাংসের ঝোলে ডুবাতে ডুবাতে রোদের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রুটির টুকরো রোদের মুখের সামনে এগিয়ে দিতে দিতে প্রশ্ন করলো, রোদ, তুই একটু আগে মিতির ঘর থেকে বেরিয়ে এলি দেখলাম, তুই ওর ঘরে গিয়েছিলি কেন? রোদ খাবারটা মুখে নিয়ে চিবোতে চিবোতে একবার লতা তো আরেকবার চিত্রার দিকে তাকালো। অতঃপর একে করে ঘরের ভেতর ঘটে যাওয়া সব কিছু বলল। চিত্রা লতা দুজনেই আঁতকে উঠল। লতা রোদের হাত শক্ত করে ধরলো, আতঙ্কিত গলায় বলল, রোদ, তুই পাগল হয়ে গেছিস? ওরা তো এবার পিছুই ছাড়বে না। নার্গিস তো এই অপমানের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠবে।
রোদ হেসে মুখে রুটি চিবোতে চিবোতে বলল, অপমান? তোর কি মনে হয় লতা আপু, আমি ওদের ছেড়ে কথা বলবো? এটা তো ট্রেইলার ছিল, আসল সিনেমা এখনো বাকি। শারমিন শেখ পেছন থেকে এসে রোদের মাথায় হাত রাখলেন। চোখে পানি টলমল করছে। সোনামা, খেয়ে নে, তারপর যা করার করিস। তবে একটা কথা মনে রাখবি, নিজের কোনো ক্ষতি হতে দিবি না। কাটা তো দূরের কথা, একটা ফুলের টোকাও না লাগে। রোদ বড়মার দিকে তাকালো। ওই চোখে তার আগুন নাই, আছে একটা প্রতিজ্ঞা। মুখে কিছুই বলল না, শুধু ওপর নিচ মাথা নাড়িয়ে সায় জানালো। চিত্রা এতক্ষণ চুপচাপ শুনছিল, আর লতা সে নিজের মতো রোদকে খাওয়াতে মগ্ন। চিত্রা শারমিন শেখের চোখে টলমলে পানি দেখে ফাল দিয়ে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরে আদুরি স্বরে বলল, আরে চেয়ারম্যান সাহেবের গিন্নি, আপনি এত ভাবছেন কেন? আমরা থাকতে রোদের গায়ে ফুলের টোকা দেয় কার বুকের পাটা শুনি, তাই না লতা আপু? শেষের কথাটা লতাকে উদ্দেশ্য করে বলল। চিত্রার কথা বলার ধরন দেখে শারমিন শেখ হেসে ফেললেন। তারপর চলে গেলেন রান্নাঘরে। রোদ আর লতাও হাসলো। কথা বলা আর হাসাহাসির মাঝে চিত্রার মুখটা কালো হয়ে গেল। রোদ সেটা লক্ষ্য করে ভ্রু উঁচিয়ে জানতে চাইল, কি হয়েছে? রোদের ভ্রু উঁচানো কথা দেখে চিত্রা ঠোঁট উল্টে বলল, আজকে তো বাড়ি যেতে হবে, আব্বু নিতে আসবে সন্ধ্যায়। আমি চাচাকে আসলে বলবো যেন তোকে আরও কয়েকদিনের জন্য রেখে যায় আমাদের কাছে। আব্বু রাজি হবে না রে রোদ, আমাকে যেতেই হবে। এই আচ্ছা, তুইও চল না আমার সাথে, আমাদের বাড়ি কয়েকদিন থেকে আসবি। পাগল হয়েছিস আমি যাব? এই পরিস্থিতির মাঝে আমি বাড়ির বাইরে যাওয়া মানে বুঝতে পারছিস? রোদের কথায় চিত্রা রোদের দিকে তাকিয়ে রইল। তার মোটেও বান্ধবীকে এই ঘাতকদের মাঝে একা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। হঠাৎ করে চিত্রার কান্না পেয়ে গেল। চোখের কোণে পানিও জমেছে। রোদ স্পষ্ট প্রিয় বন্ধুর মনের ভাব বুঝতে পেরেছে। তাই নিজের চেয়ার থেকে উঠে সে চিত্রাকে জড়িয়ে ধরল। তার নিজেরও ভীষণ খারাপ লাগবে। ওদের এমন মন খারাপ করাটা লতার মোটেও পছন্দ না। বোনের মন খারাপ থাকলে তার নিজেরও কিছু ভালো লাগে না। লতা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি বড়মাকে বলবো যেন চাচা আসলে ওনাকে বলে চিত্রাকে কয়েকদিন থাকার জন্য। বড়মার কথা নিশ্চয় শুনবেন। লতার কথায় দুজনে খুশি হলো। তখনই রান্নাঘর থেকে শোনা গেল শারমিন শেখের গলা, চিত্রা তোকে আজকে যেতে হবে না মা, তোর বাবার খবর পাঠিয়েছিল। মা বাবা নাকি কোনো কাজে একটা শহরে যাবে, তাই ওনারা ফেরা অবধি তুই এখানেই থাকিস। শারমিন শেখের কথা শেষ হতে দেরি, তবে রোদের চিত্রার বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়তে দেরি হলো না। সময়টা এভাবেই কেটে গেল। কারো খুশি, কারো আনন্দ, তো আবার কারো প্রতিহিংসা। কাউকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করে। নিশিপুর গ্রাম, যা পলাশপুরের পাশেই অবস্থিত। নিশিপুর নামের মতোই অন্ধকার। ইছামতির ওপারেই নিশিপুর। পলাশপুর থেকে নৌকায় 20 মিনিট, কিন্তু দিনের বেলায় এখানে সূর্যের আলো কম ঢোকে, কারণ চারপাশে বিশাল বিশাল বটপাকুর, নাম না জানা গাছের জঙ্গল। দিনে মনে হয় সন্ধ্যা, আর রাতে মনে হয় কবরস্থান। মাটি কাদা কাদা স্যাঁতস্যাঁতে, পা ফেললে চপ চপ শব্দ হয়। বাতাসে সবসময় পচা পাতা আর কিসের যেন তিতা গন্ধ ভাসে। লোকে বলে নিশিপুরে চাঁদও ভয় পেয়ে মেঘের আড়ালে লুকায়। গ্রামের পশ্চিম মাথায় জঙ্গলের একদম ভেতরে একটা 50 বছরের পুরান জমিদার বাড়ি, যা এখনো মাথা তুলে দাঁড়িয়ে। তবে কালের পরিবর্তনে দেওয়ালগুলো শেওলা পড়েছে, স্যাঁতস্যাঁতে ভাব। দিনের বেলাও এখানে ঢুকলে গাছ শিউরে ওঠে। রাতের আধারে এখানেই আস্তানা বসে লোকচক্ষুর আড়ালে। জমিদার বাড়ির পেছনেই ইছামতির একটা চোরাঘাট, ওখান দিয়েই সব আসে যায়। নিশিপুরের মাতব্বর রফিকুল শাহ পরিবারের নিশিপুরের হর্তাকর্তা। গ্রামের সব রকম রাজনৈতিক ব্যাপার, গ্রামের সমস্যা সুবিধা সবটাই শাহ পরিবারকেই কেন্দ্র করে। শাহ পরিবারের বিশাল বৈঠকখানায় আজ বৈঠক বসেছে, যেখানে পরিবারের মানুষ থাকেন। তবে আজকে পরিবেশ ভিন্ন। আজ পরিবারের বাইরেও লোক রয়েছেন। আজিজুল হোসেন, ওনাকে রফিকুল শাহ নিজের বরাবর সভায় বসিয়েছেন, আর রফিকুল শাহ ভীষণ গম্ভীর হয়ে কথা বলছেন। আজিজুল হোসেনের মুখভঙ্গিও একই, তিনিও নিজের গাম্ভীর্যের সঙ্গেই বসে আছেন। বাকি পরিবারের সবাই চুপচাপ শুনছেন। প্রায় ঘন্টা দুয়ের মতো তাদের আলাপ আলোচনা শেষ করে আজিজুল হোসেন উঠে দাঁড়ালেন। রফিকুল শাহের সাথে মুসাফা করে বিদায় নিলেন পলাশপুরের উদ্দেশ্যে।
ততক্ষণে আকাশের সন্ধ্যা আলো দেখা দিয়েছে। সন্ধ্যার নরম আলোয় আজিজুল হোসেন বাড়ি ফিরলেন। বাড়ির আঙ্গিনায় পা রাখতেই প্রশান্তিতে চোখ জুড়িয়ে গেল। হোসেন বাড়ির বকুল গাছের নিচে মোটা পাটের দড়ি বা নারকেলের ছোবড়া দিয়ে বানানো খাটিয়ায় গোল হয়ে বসে আছেন শারমিন শেখ। ওনার কোলে মাথা দিয়ে পা ভাঁজ করে শুয়ে আছে রোদ। রোদের ঠোঁটে উজ্জ্বল হাসি। রোদের পায়ের সাথে হেলান দিয়ে বসে আছে লতা। আবার লতার কোলে মাথা দিয়ে শুয়েছে চিত্রা। চারজনের গল্পে মেতে উঠেছেন। তার ঠিক অন্য পাশেই চলেছে ভয়াবহ ষড়যন্ত্র। হোসেন বাড়ির দোতলা বারান্দা থেকে খুনে চোখে রোদের দিকে তাকিয়ে আছে নার্গিস আর আমজাদ। দুজনের চোখেই বিষ। নার্গিস রোদের দিকে তাকিয়েই হিংসায় জর্জরিত হয়ে হাসি দিয়ে বললেন, হাস হাস, এটাই তোর শেষ হাসি। আজকের পর তো আর কোনো হাসি আসতে পারবি না বলে শব্দ করে হাসলেন। আমজাদ হোসেন নার্গিসের বাহু জড়িয়ে বিজয়ী হাসি হাসলেন, যেন নিজের অংশকে শেষ করাই উনার জীবনের একমাত্র বিজয়। বুঝলে নার্গিস, কাল সাপ বিষ ফেলার আগেই হয়, আর দাঁত ভাঙতে হয়, আর না হয় নিঃশেষ করে দিতে হয়। তিনি নিজেও হাসলেন। এ কেমন বাবা, যে সন্তানের ধ্বংসের বিজয়ী হাসি হেসে উল্লাসে ফেটে পড়ে। বাইরে তখন অন্ধকার ঘনিয়ে এসেছে। পাখির ডাক মিলিয়ে গিয়েছে। আশেপাশে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। রোদ রাতে খাওয়া দাওয়া শেষ করেই মাত্রই নিজের ঘরে আসলো। ঘরে পা রাখতেই আর কিছু একটা অস্বাভাবিক মনে হলো, তবুও তত পাত্তা দিল না। তার মাথায় তখন খাওয়ার টেবিলে বলা বড় আব্বুর কথাগুলো ঘুরছে। রোদ সেসব ভাবতে ভাবতে শুয়ে পড়ল। সহজে ঘুমের দেশেও চলে গেল। কয়েক মুহূর্তের মাঝেই রোদের খাটের নিচ থেকে ফোঁস করে কিছু একটা বেরিয়ে আসতে লাগলো। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।